দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সিগনেচার স্ট্রোকস। সকাল 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সংলাপ প্রতিদিন। রাত 8টায় সরাসরি সম্প্রচার হবে আইএফআইসি ব্যাংক নিবেদিত কেমন বাজেট চায়। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। এনটিভিতে প্রচার হচ্ছে মাবরুর রশিদ বান্না পরিচালিত ধারাবাহিক নাটক ছাত্রাবাস। নাটকটিতে অভিনয় করেছেন সামিউল হক ভূঁইয়া। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সামিউল হক ভূঁইয়া। শুভ দুপুর। থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। এনটিভি পর্দায় আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক নাটক মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ছাত্রাবাস। এই নাটকটি অন এয়ার যাচ্ছে এবং নাটকটিতে আপনি অভিনয় করেছেন সিদ্দিক চরিত্রে। আপনি তো আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, অভিনয়ের সাথে আসলে যুক্ততা কিভাবে হলো? অভিনয়ের সাথে যুক্ততা আমার পড়াশোনা অভিনয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়া এবং আমার মাস্টার্সটাও আমি অ্যাক্টিং নিয়ে করেছি। তো অভিনয়ের সাথে সম্পৃক্ততা আমি যদি বলি যে পড়াশোনার জায়গা থেকে এটা, এছাড়া আমি থিয়েটার করতাম অনেক আগে থেকে। আমি সেই যাত্রা থেকে শুরু আমার স্কুল লাইফে, সেখান থেকে ছোটবেলায় যাত্রা করতেন? হ্যাঁ, যাত্রা অভিনয় করতাম। আমি রিসেন্টলিও করছি, 23-এর দিকে একটা যাত্রা অভিনয় করছি আর কি। তো সেই জায়গা থেকে এবং আমার লাইফের গোল বলতে পারেন যে আমি অ্যাক্টরই হইতে চাইছি আর কি। আচ্ছা, মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনি একজন অভিনয় শিল্পী হবেন? একেবারে ছোটবেলায় স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হওয়ার, সেটা আর হইলাম না। এখন এরকম একটা জায়গায় আমি গেলাম যেখান থেকে চাইলে হয়তো কখনো পাইলট চরিত্রে অভিনয় করতে পারি, অনেক কিছু হওয়ার সুযোগ আছে। তো এই আর কি, এই হলো আমার অভিনয়ের কোনো নির্দিষ্ট কোনো গণ্ডি নেই, এখন অনেক কিছু হবার সুযোগ আছে। আমি একটু ছাত্রাবাস নিয়ে কথা বলতে চাই। যে বান্না ভাইয়ের সাথে মনে হয় এবারই প্রথম কাজ, এর আগেও যদিও কিছু আপনি অন্যান্য কাজ করেছেন নাটকের, কিন্তু বান্না ভাইয়ের সাথে প্রথম কাজ, তাও আবার এটা আপনার প্রথম ধারাবাহিক। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। বিশেষ করে বান্না ভাইয়ের যে টিমটা, এটা খুবই এনার্জেটিক আর ম্যাক্সিমাম হয়েছে সব যে আমাদের বয়সী এবং মানে যেটা হয় যে ইয়ং পোলাপান। আমার কাছে মনে হয় যে একটা ভালো কন্টেন্টের জন্য কি দরকার, একটা ভালো কাহিনী, একটা ভালো বাহিনী। তো কাহিনী কেমন সেটা আপনারা দেখতেছেন, বাহিনীটা কেমন সেটা তো আসলে বাইরে থেকে কম দেখা যায়। বাহিনীটাও খুব জোস এবং ওইখানে একদম প্রোডাকশন টিম থেকে শুরু করে এডি প্যানেল যে আছে সবার মধ্যে একটা মানে খুব দারুণ একটা বন্ডিং আছে। আমরা বুঝতে পারি টিম ওয়ার্কটা খুবই জোস এবং আমরা একজনের দিকে তাকাইলে বুঝতে পারি যে ও আসলে কি চাইতেছে। আমার কিন্তু জাস্ট 2 মাস হলো জয়েন করলাম, তো আমি বুঝতে পারতেছি এইটা একটা ভালো বিষয়। এই 2 মাসের মধ্যে আপনি সহশিল্পী হিসেবে কাদেরকে পেয়েছেন? সহশিল্পী হিসেবে পাইছি হচ্ছে একদম উপর থেকে যদি মানে সিনিয়রদের থেকে বলি, আজাদ আবুল কালাম ভাই আছে, পাবেল ভাই যাকে বলি। এরপর হচ্ছে আমার সাথে সবচেয়ে বেশি স্ক্রিন শেয়ার হইতেছে যার সাথে বাপ্পি আশরাফ ভাই। এরপরে আরো আছে ওই যে প্রত্যয়রা আছে, এরপরে আছে ওই প্রত্যয়দের যে গ্যাং আছে ওরা মোটামুটি সবাই আছে। শাওন ভাই আছে আমাদের মিরাক্কেলের, অনেক ভাই আছে, অনেকেই, কয়জনের নাম বলবো আসলে, তবে সবার মানে এই ব্যাপারটা নাম বললেন সবাই খুব এনার্জেটিক। বান্না ভাই নিজেও অনেক এনার্জেটিক একজন মানুষ নিঃসন্দেহে। যখন এই কাহিনী বা এই চরিত্র আপনার কাছে এসেছে তখন আসলে মানে কোন ব্যাপারটা আপনার ভালো লেগেছে বলে আপনি রাজি হচ্ছেন? আমি অনেস্টলি যদি বলি সেটা হচ্ছে যে আমি আসলে কাজটা শুরু করতে চাইছি, বান্না ভাইয়ের সাথে একটা কাজ শুরু করলাম
এবং ক্যারেক্টারটা আমার যেটা মনে হয়েছে সিদ্দিক ক্যারেক্টারটা মানে এর আগে আমি যতগুলো কাজ করছি সেটা হয়েছে আমার দর্শক আমাকে যেভাবে দেখতে চায়, আমার দর্শক আমাকে দেখতে চায় একটু চতুর, একটু চালাক, একটু বাটপার, অন্য টাকা মেরে ওরা জানে আমি এরকম না, একটু নেগেটিভ ক্যারেক্টার, একটু চালাক প্রকৃতি। তো এর আগে আমার সিঙ্গেল গেছে বা হচ্ছে একটা সিনেমা গেল, ওইটা হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে 18 তারিখে, বাংলাদেশে কবে রিলিজ হবে জানি না, বাঙালি বিলাস নামে এবাদ ভাইয়ের। তো সবগুলোতেই হচ্ছে মানুষজন দেখতেছে যে ভাই সাহেবরে ঠিক একজন ঠকাই ফেলতেছে। মানে আমার দর্শক যারা, এই দর্শকগুলো খুবই হচ্ছে আন্তরিক এবং ওরা হচ্ছে খুব মানে হৃদয় দিয়ে জিনিসগুলো ডিল করে, মানে আপনার জন্য তারা অনেক এমপ্যাথেটিক। হ্যাঁ হ্যাঁ, ওরা ওটা ভাবতেই পারে না যে আমার একজন ঠকাবে, এইটা তারা ভাবতেই পারে না। যেমন তারাও ব্যালকনি বলে একটা নাটক ছিল, এখানে দেখায় যে আমি একটা গ্রামের ছেলে আসছি ঢাকা শহরে, দুইটা মেয়ে আমাকে নিয়ে নানান ধরনের কাহিনী কেচ্ছার পরে দেখা যায় যে ওরা আমার মিস ইউজ করে ছেড়ে দিছে, এটা তারা ভাবতেই পারে নাই, মানে মানতে পারতেছে না। তো ওরা চাইতেছিল এরকম একটা ক্যারেক্টার আমি করি যে আমি সবাই একদম দাপায় বেড়াইতেছি, ডোমিনেট করতেছি, খুব চালাক। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা আমার দর্শক আমাকে খুব মানে নিবে এবং খুব মজা লাগবে তাদের, এবং সেটা আমি দেখতেছি। মানে দর্শকদের গ্রহণযোগ্যতা জায়গাটা মানে আপনার প্রত্যাশাটাকে পূরণ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই সিদ্দিক চরিত্র নিয়ে কোনো ফিডব্যাক কি আপনি পেয়েছেন এখন পর্যন্ত? প্রচুর প্রচুর। আমি স্টুডিওতে ঢোকার আগেও মানে আজকে নতুন একটা পর্ব যাবে, 9 নম্বর পর্ব, তো এটার অ্যানাউন্স করলাম যখন আমার ফেসবুক প্রোফাইলে, ওইখানে একজন হচ্ছে ওই আমার একটা সংলাপ, যে সংলাপটা হচ্ছে আমার ইয়া করে দিছে, ওইখানে বলতেছে যে ওই লোকটা তো আসলে টাকার জন্য পাগল, এই লোকটার জীবনের প্রধান এবং প্রথম লক্ষ্য হইলো টাকা, অর্থলোভী যারে বলে সিদ্দিক। তো টাকার জন্য সবকিছু করতে পারে। ও হইলো পুরো গ্যাংটারে ধরছে, ওরা একটা কাজ করছে যেটা রুলসের বাইরে, ওদেরকে ধরে নিয়ে আসছে। আবার হচ্ছে হোস্টেল সুপারে বলতেছে দেখেন ওরে স্যার মাফ টাফ করে দেন, ওরা আমার আপন ভাইয়ের মতো, ওদেরকে যা জরিমানা করেন, ওরা যদি টাকা নাও দেয় আমি আমার বেতন থেকে হইলেও টাকাটা দিয়ে দিব। এটা একটা মানে আইরনি, এবং দর্শক সেটা বুঝতেছে। তো এই জিনিসটা তাদের খুব মজা লাগছে যে আরে বাটপার কয় কি, ওরা তো একটু আগে ওদের কাছ থেকে 2000 টাকা মাইরা নিছে, এখন আবার ওদের কাছে কমিশনটা যদি কমাইতে পারে ওই টাকাটা আবার সে নিবে। আচ্ছা, যে কোনো একটা নাটকের একটা বক্তব্য থাকে তাই না, সোশ্যাল একটা মেসেজ থাকে, এই যে ছাত্রাবাস এই নাটকটির মাধ্যমে সোশ্যাল মেসেজটা আসলে কি দেবার চেষ্টা করা হয়েছে? এইটা হচ্ছে এইখানে আমাদের চারপাশে অনেক চরিত্র থাকে, যে চরিত্রগুলোরে আমরা দেখি একটা জায়গা থেকে। যেমন ধরুন সিদ্দিক চরিত্রটাও যদি চিন্তা করি, সেইখানে মানে এই লোকটা কেন এরকম করে, প্রত্যেকটা মানুষের একটা যুক্তি থাকে, কিন্তু যে চুরি করে ওর কিন্তু চুরি করার একটা লজিক থাকে, যে আমাকে কেউ কাজ দেয় না, চোর হিসেবে এটা নামজারি হয়ে গেছে, এখন কোনো জায়গায় আমি কাজও করতে পারবো না, এবং আমার পড়াশোনায় আমি করবো কি, চুরি ছাড়া কি করবো। তো এই যে সিদ্দিক, ওর হচ্ছে তার যে ব্যক্তি জীবন, এটা আমরা আস্তে আস্তে দেখবো পরের পর্বগুলোতে, স্পয়লার দেওয়া যাচ্ছে না। তো মানে আসলে কেন সে এটা করে, এই বাস্তবতাটা, এবং এটার যে হোস্টেল সুপার আছে তার লাইফেরও একটা গল্প আছে, সে কেন এত অর্থলোভী, এখান থেকে একটা স্যালারি পাচ্ছে, এরপরে সে এত টাকা সে কেন আসলে কামাইতে চায়, এটা একটা ব্যাপার। মানে একটা প্রত্যেকটা মানুষের ইনার সাইড থাকে, পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করা। একটা বিষয় যে পৃথিবীতে অবিমিশ্রিত ভালো বলে কিছু নাই, তেমনি অবিমিশ্রিত খারাপ বলেও কিছু নাই, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, হোস্টেল কিন্তু এটা একটা বিশ্ববিদ্যালয় বা একটা কলেজের একটা হোস্টেল, তো এটাতে আসলে কি কি চলে, এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে হোস্টেলে দিয়ে দিচ্ছি, এবং এখানে যে চিত্রগুলো দেখাচ্ছে এগুলো কোনো জায়গা থেকে নাজিল হয় নাই, কিন্তু এইগুলো আসলে বাস্তব। যিনি লিখছে, মুহিত যে লিখছে, ও কিন্তু এগুলা দেখছে, এবং আমিও তো হোস্টেলে ছিলাম, মেসে ছিলাম, এই বাস্তবতাগুলো আমি জানি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো ঘটে। তো আমাদের গার্ডিয়ানরা যখন বাচ্চাদেরকে হোস্টেলে দিয়ে নিশ্চিন্তে থাকতেছে, তখন তাদের এটা বোঝা উচিত যে হোস্টেলে গিয়ে ওর ছেলে কি কি করতে পারে। এই ছাত্রাবাসে যা হইতেছে, এটা প্রত্যেকটা ছাত্রাবাসেরই একটা ধরেন ন্যানো ফরম্যাট বা একটা মিরর, এখানে যা দেখতেছি প্রত্যেকটা ছাত্রাবাসেই কম অথবা বেশি এটা আছে, এটা মানুষকে বোঝানো, মানে সামাজিক প্রেক্ষাপট বা বাস্তবতা বোঝানোর চেষ্টা। একটু জানতে চাইবো, এই যে ছাত্রাবাস মানে প্রথম আপনার ধারাবাহিক, আপনার অভিনীত প্রথম ধারাবাহিক, এটাতে কাজ করার পর আসলে কাজের অফার একটু বেশি আসছে কিনা? কাজের অফার অনেস্টলি বললে মানে আহামরি বেশি কিছু আসছে সেরকম না। কাজের অফার কিন্তু আসছে অনেক আগে থেকে। ধরেন আমার বিশেষ করে আমি যদি বলি, আমার ব্যাপারে মানুষজন তো আমার অ্যাক্টিং কেরিয়ার বা আমার পড়াশোনা নিয়ে মানুষজন খুব কম জানে, ইদানিং হয়তো জানে যে আমার অভিনয়ের উপর পড়াশোনা আছে। কিন্তু এই যখন ভাইসাব হিসেবে একটা জনপ্রিয়তা পাইলাম, এরপর থেকে অনেকেই হচ্ছে নকটক দিচ্ছে, মেইল করতেছে, ফোন নাম্বার কালেক্ট করে ফোন দিতেছে, তারপর অনেক স্ক্রিপ্ট আসতো, তারপর আমি বলতাম যে যেটা ভাবতাম যে এই স্ক্রিপ্টে আসলে এই চরিত্রটা কি দরকার আছে, বা আমার কি এটা করার দরকার আছে কিনা, বা আমার এখানে কতটুকু কি করার সুযোগ আছে, কতটুকু আমি ভ্যালু অ্যাড করতে পারবো। প্লাস হচ্ছে এই যে ডিরেক্টর আমাকে স্ক্রিপ্টটা পাঠাইছে, ওনার আগের কাজগুলো দেখতাম,
ওখানে কাজ দেখলে কিন্তু টিম ওয়ার্কটা বোঝা যায় বা ওনার সেন্সটা কতটুকু। তো নানান কারণে কাজ আসলে খুব বেশি হইতো না, ব্যাটে বলে ম্যাচ করতো না। 20টা কাজ আসলে হয়তো একটা কাজ হইতো, আমি যদি রেশিওটা বলি। তো এখনো যেটা হইতেছে, এখন এতদিনে মানুষজন বুঝে গেছে যে ওরে দিয়ে সব কাজ, হ্যাঁ সিলেক্টিভ, আবার ও তো সিলেক্টিভও না, মানে আমি তাইলে আমার কাজ পাবো না সেরকম না, মানে আমি বুঝি নতুন হিসেবে আমার কিছু কাজ করা উচিত, আমার নিজের বোঝা উচিত যে আসলে লেন্সটা কেমন হয়। আমি তো টেকনিক্যাল সাইডগুলো, আমি তো থিয়েটারের মানুষ, শিল্পকলার বাইরে আসলে তেমন খুব জানি না। শিল্পকলা অডিটোরিয়ামের বাইরের হিসাব নিকাশ কম বুঝি, নিকেতনের হিসাবটা বুঝি না, ফিল্মের হিসাবটা বুঝি না। তো এটা বোঝার জন্য আমার কাজ শুরু করতে হবে। তো আপনি যেটা বলতেছিলেন নতুন কাজের আসতেছি কিনা, এখন আমি যদি পরিমাণের কথা বলি, সংখ্যার কথা বলি, সংখ্যাটা কম, কিন্তু এখন যে কাজগুলো আসতেছে এই কাজগুলোতে আমার মনে হচ্ছে যে 5টা কাজ আসলে এখান থেকে 2টা করার মতো কাজ। আচ্ছা, মানে এখন কাজ করবার যেটা রেশিও, সেই রেশিওটা বেড়েছে বলা যেতে পারে। কোয়ালিটিফুল কাজের প্রস্তাবটা বেশি আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশ একটা মানুষকে শিল্পী হিসেবে তৈরি করতে অনেক সহযোগিতা করে, মানে ওই জায়গাটার মধ্যে কেমন একটা কবিত্ব ব্যাপার আছে। তো আপনার ক্ষেত্রে আসলে সেটা কিভাবে কাজ করেছে? আমার ক্ষেত্রে যেটা, আমি জাহাঙ্গীরনগরে একটু দুর্নাম করি, আমি যেহেতু জাহাঙ্গীরনগরের মানুষ, আমার সেই রাইট আছে, আমি আমার ওন করে আমি বলতেছি জাহাঙ্গীরনগরের জায়গাটা যেটা হয়, মানে আপনি যখন নেচারের কাছে যাবেন না, তখন আপনার মধ্যে অনেক কিছু ভর করবে। এটা আমি রিলিজিয়াসলি আসলে ট্রাস্ট করি যে নেচারের কাছে গেলে আপনি নেচার থেকে কিছু পাবেন, যেটা হচ্ছে আপনার চিন্তার অনেকগুলো দ্বার উন্মোচন করে দিবে নিঃসন্দেহে। তো জাহাঙ্গীরনগরে যেটা হয়, কবি আছে এবং এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার নানান ত্রুটি আছে। তো এইখানে যেমন আমার যেটা 5 বছরে হওয়ার কথা 7.5 বছর লাগছে, তার মানে এই যে আড়াইটা বছর আমি আসলে কি করছি ভাবার সুযোগ পাইছি, এটা একটা ব্যাপার। কিন্তু যে ছেলেটা ক্যারিয়ারকে নিয়ে সিরিয়াস, যার আসলে ঢাকামুখী কাজ করা দরকার বা তাড়াতাড়ি মাস্টার্স শেষ করে অনার্স শেষ করে চাকরিতে যাওয়া দরকার, তার জন্য কিন্তু এটা একটু ঝামেলা। আর আপনি যেটা বললেন এটা সত্যি কথা। আমি যখন জাহাঙ্গীরনগরে, আপনি যদি কখনো বৃষ্টি দেখেন, একদম ফরিদি ভাই থেকে যারা আছে সবাই এটা নিয়ে কথা বলছে, জাহাঙ্গীরনগরের বৃষ্টির সাথে আর কোন জায়গায় বৃষ্টির তুলনা হয় না। আমি তো আমার গ্রামেও বৃষ্টি দেখছি, কিন্তু জাহাঙ্গীরনগরে আপনি যখন লাল ইটের জানালাটা খুলে আপনি যখন দেখবেন বাইরে বৃষ্টি পড়তেছে এবং ছেলেমেয়েরা কেউ সাইকেল নিয়ে ঘুরতেছে এবং ছেলেমেয়েরা বৃষ্টিতে অকারণে ঘুরতেছে, একটা ছাতা আছে, ছাতাটা বন্ধ করে হাতে রাখছে, ও ভিজতেছে, এই যে সৌন্দর্য এটা হয়। এবং জাহাঙ্গীরনগরে যখন রাত হয়ে যায়, রাত 1টা-2টার পরে, তখন আপনি একদম একা, আপনার যদি রাত জাগার অভ্যাস থাকে তখন পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি তো জানি যে আপনি তো ছোটবেলা থেকে থিয়েটার করতেন, কিন্তু আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নাটক ও নাট্যতত্ত্বে পড়লেন, তারপরে আসলে মানে আপনি হতে চেয়েছিলেন অভিনয় শিল্পী, কিন্তু আসলে আপনার এই যে যাত্রাটা, সেই যাত্রাটা আপনি আসলে ডিসাইড করতে পেরেছিলেন কি যে এইভাবে করে যাবো, একটা প্ল্যান ছিল কিনা? প্ল্যান ছিল, ধরেন আমি প্ল্যান করলাম নেত্রকোনা থেকে আমি ঢাকায় আসবো, তখন আমি জানি না আমি কি ট্রেনে করে আসবো নাকি বাসে করে আসবো, তবে আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি ঢাকায় এসে পৌঁছাবো। তো এখন যেটা হয়েছে, আমি প্ল্যান করতে করতে এর মধ্যে নেত্রকোনা একটা এয়ারপোর্ট হয়ে গেছে, তারপর আমি বিমানে করে চলে আসছি। আমি বিষয়টা কি বুঝাইতে পারছি? মানে ধরেন ভাই সাহেবের বিষয়টা যদি আপনি বলেন, ভাই সাহেব আমাকে একটা মাইলেজ দিছে, সেটা হচ্ছে আমার এই মেইনস্ট্রিম মিডিয়ায়ও আমার একটা পরিচিতি এনে দিছে। এটা কাজ শুরু করার জন্য বা কাজ করার জন্য এটা একটা পজিটিভ বিষয়। তো এটা হইলো যে এয়ারপোর্ট, যে কারণে আমি বিমান দিয়ে চলে আসছি সংক্ষেপে, যেটা হয়তো আরো আমার 5 বছর বেশি সময় লাগতো, এই আর কি। ভাই সাহেব এখন আপনার ফলোয়ার প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। এই যখন আপনি শুরু করেছিলেন, এটা মনে হয় করোনার সময়টাতে শুরু করেছিলেন? হ্যাঁ, 2021 সালের 1 জানুয়ারি। তখন কি ভেবেছিলেন যে এত বিশাল বড় একটা পরিবার হয়ে যাবে ভাই সাহেবের? হ্যাঁ, ভেবেছিলাম। কিভাবে সেটা কিভাবে? কারণ আমি জানি যে আমার কন্টেন্ট গুলো অথেন্টিক। আপনি যদি আমার ফার্স্ট কন্টেন্টটা দেখেন, যেটা 2021 সালের 1 জানুয়ারিতে আমি আপলোড করি, সেখানে দেখাচ্ছি যে 1 জানুয়ারি মানে নববর্ষ, ইংরেজি নববর্ষ। তো এখানে আমার গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, এরা হচ্ছে খুবই রসিক। আপনি আমার যে উপজেলা, হুমায়ুন আহমদ স্যারের উপজেলা কিন্তু একই, মানে আমরা কেন্দ্র উপজেলার মানুষ। এই গ্রামে বা ওই এলাকায় আপনি যদি হাঁটতে মানে প্রত্যেকটা কদমে কদমে আপনি সুন্দর গল্প পাবেন। হ্যাঁ, তো হুমায়ুন আহমেদ স্যার ওই জিনিসগুলো এখান থেকে নিছে, আপনি সেগুলো দেখবেন। তো এই আমি জানি এবং তাদের যে হিউমার, এইটা তো এই 1 জানুয়ারিতে আমি হচ্ছে একটা ফোন ক্যামেরা অন করে মানুষজনের কাছে গেছি যে তুমি হচ্ছে তোমার নাম বলবা, তোমার কি পেশা সেটা তুমি বলবা, কোন সাবান দিয়ে গোসল করো সেটা তুমি বলবা, এবং তুমি যে স্মোক করো, কোন সিগারেটটা খাও সেটার নাম বলবা, নাম বলে শেষে বলবা হ্যাপি নিউ ইয়ার। এরকম করে 5-7টা আমি ক্লিপ নিলাম। তো মানুষজন নামটা বলতেছে,
পেশা হিসেবে কেউ বলতেছে আমি যাত্রায় ভিলেনের অভিনয় করি, এরপর সাবানের একটা নাম বলতেছে, এবং যখন সিগারেটের নাম বলতে যাচ্ছে ও হয়তো খায় একটা 2 টাকা দামের সিগারেট। ওর এরকম একটা আছে এক রিক্সাওয়ালা, ওই আমারই ভাই ওই এলাকার, ওর হাতে একটা 2 টাকা দামের সিগারেট জ্বলতেছে, কিন্তু ও যখন বলতেছে ওই সময় ধরেন ওই সিগারেটের দাম 14 টাকা, নাম বলতেছে আমি অমুক সিগারেট খাই, কিন্তু ওর হাতে জ্বলতেছে 2 টাকা দামের সিগারেট, বুঝছেন? তো এরকম। এবং আরেকটা ক্যারেক্টার আছে, সে হইলো একটু আধ্যাত্মিক জগতে থাকে। আমি জানি না উনার মানে উনার হয়তো যারা সাইকিয়াট্রিস্ট তারা বলতে পারবে যে উনার এটা কোনো ডিসঅর্ডার কিনা। সে হইলো মুড থাকলে কথা বলে, নইলে না, এবং সে মনে করে সে অনেক বড় পীর। উনিও আমার চাচা। তার কাছে গেলাম, গিয়ে বললাম যে তুমি এই জিনিসগুলো বলো। সে বলে কেন বলবো, বলবে না, নানান কথা টথা বলছে, তার অনেক পেঁচাইতেছে, সে রাজি হয় না। তো এই জিনিসগুলো যখন আপলোড হইলো না, তখন একটা পাইলাম আমরা, মোটামুটি এটা আওয়াজ পাইলাম। এবং আমার একটা ব্যাপার হয়েছে যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো মানুষ ওন করতে পারে, কারণ আমি মানুষের কথাগুলো বলার চেষ্টা করি। যেমন আমার হিট কন্টেন্ট যদি বলি শুরুর দিকে, সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি জন্মের পরে থেকে দেখতেছি ভাঙা, এখন আল্লাহর মত ভালো, এটার ক্রেডিটটা অনেকে আমারে দেয়, কিন্তু আমি জানি এটা আসলে হয়ে গেছে আর কি কাকতালীয় ভাবে। তো এই রাস্তাটা খুবই ভাঙা, ওই দিক দিয়ে যারা যায়, ওই একটা উপজেলার মানুষ কেন্দ্র থেকে নেত্রকোনা যাইতে গেলে এই রাস্তা দিয়ে যাইতে হয়, এবং একটা পেশেন্ট যদি অ্যাম্বুলেন্সে করে নিতে হয়, এছাড়া আর কোনো রাস্তা নাই। তো এটা একটা মানে পুরো একটা এলাকার পুরো জীবনযাত্রা চেঞ্জ করে দিছে, মানুষ মানে নাবিশ্বাস যেটারে বলে বিষায় তুলছে পুরো জীবনটা। তো এটা মানুষজন কোনোভাবেই নিতে পারতেছে না। ওইখানে বসে আমি একটা স্যাটায়ার করলাম যে ভাই দেখেন এই যে রাস্তা, এটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র, আপনার যদি মন উদাস হয় এখানে বসে থাকবেন, দেখবেন গাড়ি ভিডিও গেমের মতো এইদিকে পড়তেছে ওইদিকে পড়তেছে, এটা দেখে আপনার মজা লাগবে। এবং এই বিভিন্ন খাবারের জিনিসপাতি পড়ে যায়, যেমন পেঁয়াজের, চালের, এইগুলো পড়ে যায়, আপনি এগুলো কুড়ায় নিয়ে বাড়িতে রান্না করতে পারবেন। তো এগুলো যখন বলতেছি, তারপর মানুষ খুব মজা পাইলো। এইটাই বলা যায় যে ওই সময়টা ভালো মাইলেজ দিছে, এলাকার লোকজন সব আমার এই খুঁজতেছে, আরে এই লোককে, এগুলো বলতেছে ভালো, এই সেই আমার সাথে দেখা করতেছে, চায়ের দোকানে আমার বিল হয়ে যেতেছে দৈনিক 200 টাকা। একটা পরিচিতি তৈরি হলো আপনার। আপনি যখন ভাইসাব শুরু করেছেন তখন কি একটা টিম নিয়ে শুরু করেছিলেন না একা একা একেবারেই? না, টিম বলতে আমি এবং আমার একটা ছোট ভাই আছে সজীব, ও আমার স্কুলের ছোট ভাই, আমি যে স্কুলে পড়তাম, আমরা দুইজনে মিলে প্ল্যান করি। আমার যেটা ছিল, আমি খুবই হচ্ছে আইটির ব্যাপারে খুবই ব্যাকডেটেড, এবং সোশ্যাল মিডিয়াও খুবই ইনঅ্যাক্টিভ। আমার যে প্রোফাইল আছে সেটাতে 2015 সালে যে প্রোফাইল পিকচার ছিল সেটা 2021 সালে এসে চেঞ্জ হয়। আমি এতটাই ইরেগুলার ছিলাম। 15 থেকে 21? হ্যাঁ, মানে 6 বছর একটা প্রোফাইল পিকচার ছিল আমার। এবং এটা আমি একবার ভাবছিলাম যে গিনিস বুকে আমি মেইল করব কিনা, এরকম আছে কিনা হিস্ট্রি। তো ওই সজীবের সাথে যখন এটা নিয়ে আমি কথা বলি, তো আমি থিয়েটারের হল টল সব বন্ধ 21 সাল পর্যন্ত, কিন্তু তো 20 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে ও আবার এগুলো ব্যাপারে একটু এক্সপার্ট, ওর কয়েকটা পেজ ছিল, গ্রুপ ছিল। তো এগুলো বলতেছে যে ভাই আমরা তাইলে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, তাইলে তুমি এই যে মানুষের সাথে যে তোমার টাচ, এটা তুমি পাবা। বললাম তাইলে ঠিক আছে, কিন্তু বাবা আমি কিন্তু টেকনিক্যাল বিষয়ে কিছু বুঝি না, নতুন করে শিখতেও যাই না এই বুড়া বয়সে, তুমি যদি সবকিছু টেক কেয়ার করতে পারো তাইলে শুরু করা যায়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে যে আমরা এখন ওই জার্নিটা আছে আর কি। এরপরে আরো অনেক মানুষই আমাদের সাথে আছে, কয়জনের নাম বলবো, আসলে সবাই টিম। ধরেন আমরা যদি কোথাও একটা ট্যুরে যাই, সেখানে আমি যখন একটা কন্টেন্ট বানাবো, বলবো আপু আপনি আমার একটু ভিডিওটা একটু করে দেন, আপনি কিন্তু আমার টিমের মেম্বার হয়ে গেলেন। এবং আমি ভাবতেছি এদেরকে একটা অ্যাওয়ার্ড দিব। এখন পর্যন্ত 300-400 মানুষ যারা আমার ক্যামেরা চালাইছে, হ্যাঁ, ওদের সবাইরে ডেকে কোন একটা জঙ্গলের ভিতরে নিয়ে ওদেরকে আমি একটা গেট টুগেদার একটা ইভেন্ট হবে, এরকম ভাবছি আমি। চমৎকার ভাবনা। এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না, অভিনেতার ক্ষেত্রে যদি বলি, প্রচুর অভিনেতা নতুন নতুন তৈরি হচ্ছে এবং অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন থেকে অভিনয়ে আসছে। তো সেক্ষেত্রে একটু কম্পিটিশন ফিল করেন কিনা? আমি না কোনো ক্ষেত্রে, আমি জীবনে কোনোদিন কোনো ক্ষেত্রে কম্পিটিশন ফিল করি নাই। আচ্ছা, ইভেন ধরেন স্কুল লাইফে হইতো না যে আমি ওরে পছন্দ করি, ওরে আরো 5 জনের পছন্দ করি, আমি বুঝতাম যে ও যদি থাকে তাহলে আমার হবে, এই 5 জনের বেল নাই, এবং এটা হইছে অনেক। তো আমি কোনো সময় কাউরে কম্পিটিটর মনে করি, অনেস্ট, আমি একদম অনেস্টলি বলতেছি, এবার বললে তো অসুবিধা নাই, আমি সত্যি কোনোদিন কাউরে কম্পিটিটরশিপ এখন পর্যন্ত ফিল করি নাই। মানে কম্পিটিশনটা নিজের সাথে হয়, নিজের সাথে, আমি নিজের কতটা ছিলাম আর 5 বছর পরে আমি আসলে আমি কতটা ডেভেলপ করতে পারলাম। রাইট। তো সেই 5 বছর পরে নিজেকে আসলে কোথায় দেখতে চান? আগামী 5 বছর পরে আমি দেখতে চাই যে আমি অভিনেতা হিসেবে আরো অনেক কিছু শিখছি, এবং আমার আরো 5 বছরে 5টা ভালো কাজ আসছে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে না, ও অ্যাক্টিংটা বুঝে, অ্যাক্টিংটা শিখতে পারছে, আমি এখনো শিখতেছি, শিখা কেবল শুরু করছি। এইটা হলো আমার একটা এরপরে সোসাইটিতে আমার জন্য একটা ইম্প্যাক্ট থাকে যে না, উনি হচ্ছে এই 5টা ভালো কাজ করছে,
ওনার থ্রুতে। এখন কিছু ক্রেডিট দেয় মানুষ আমারে, এদিকে জামগড়ার দিকে, সাভারে জামগড়ার দিকে একটা রাস্তা ভাঙা ছিল, সেটা নিয়ে আমি কথা বলছিলাম। তারপর ওখানে একটা মোটামুটি অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছিল, সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করছে, ভাই এটা নিয়ে কিছু বলেন টলেন। ওইখানকার দায়িত্বে যারা আছে ওদের সাথে কথাবার্তা বলছে। এরপরে টঙ্গীতে একটা রাস্তা ছিল, সেটা নিয়ে মানে এগুলো হয়ে গেছে। কিন্তু আমার কেন যেন মনে হয় সোসাইটিকে আসলে কন্ট্রিবিউট করার মানে আমি মাত্রাটা একটু বাড়াইতে চাই, এটা হলো বিষয় আর কি। এবং সেক্ষেত্রে আসলে জনপ্রিয়তাটা অনেক বেশি কাজে লাগে। জনপ্রিয়তা নাকি ভাইরাল, কোনটা হতে চান? না, ভাইরাল জিনিসটা কিন্তু ভাইরাস শব্দটা থেকে নিঃসৃত। ভাইরাল জিনিসটাকে আমি খারাপ ভাবে দেখতেছি না। একটা জিনিস সবাই যদি দেখে সেটা হচ্ছে ভাইরাল। হ্যাঁ, তো এই জিনিসটা খারাপ না, কিন্তু এই জিনিসটারে যখন মানে এটার কোয়ালিটিটা যদি এনশিওর না হয়, হ্যাঁ, ভাইরালটারে আসলে আমরা ইয়া হিসেবে দেখি না। কন্টেন্ট ক্রিয়েশনে আসলে যদি ক্রিয়েশন না থাকে সেক্ষেত্রে ঝামেলা। হ্যাঁ, ক্রিয়েটিভ ইনপুটটা থাকতে হবে। একদম। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভীষণ ভালো লাগলো, দারুণ একটা আড্ডা হলো আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভি পরিবারের সবাইকেই ধন্যবাদ, এবং আমি বলবো যে আপনারা ছাত্রাবাসটা দেখেন, বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুর@ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।